1997 সালে নোয়া কোম্পানির কয়েকজন গবেষক একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানে নেমেছিলেন। তারা আটলান্টিক মহাসাগর থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ জলে সমুদ্রতলের আগ্নেয়গিরির কার্যকলাপ পরীক্ষা করছিলেন। এই কাজে তারা ব্যবহার করেন বিশেষ এক প্রযুক্তি, হাইড্রোফোন। হাইড্রোফোন এমন একটি যন্ত্র যার সাহায্যে সমুদ্রের গভীরে সৃষ্ট অজানা ও রহস্যময় শব্দ শোনা যায়। শুধু শোনা নয়, সেই শব্দ সংরক্ষণও করা সম্ভব হয়। তাই সমুদ্রতলের যে কোনো অস্বাভাবিক কম্পন বা আওয়াজ বিশ্লেষণ করা সহজ হয়ে ওঠে। সেই বছরের একদিন গবেষকেরা সমুদ্রের গভীর থেকে একটি অদ্ভুত শব্দ রেকর্ড করেন। শব্দটি তাদের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। কর্মজীবনে তারা আগে কখনো এমন আওয়াজ শোনেননি। ফলে উপস্থিত সবাই দুশ্চিন্তায় পড়ে যান এবং ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে ওঠেন। শুধু ভয় ধরানোই নয়, শব্দটির মধ্যে ছিল এক অদ্ভুত বৈশিষ্ট্য। এটি সমুদ্রের অন্য কোনো অঞ্চলে ধরা পড়া শব্দের সঙ্গে একেবারেই মিল ছিল না। এই আলাদা স্বর ও তীব্রতার কারণেই পরবর্তীতে এর নাম দেওয়া হয় ব্লুপ। কয়েক বছর ধরে এই রহস্যময় শব্দ বিশেষজ্ঞদের মনে অস্বস্তি তৈরি করে রাখে। রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায় অনেকের। ধীরে ধীরে এটি এক গভীর রহস্যের রূপ নেয়। বিজ্ঞানী ও গবেষকদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। তারা ভাবতে থাকেন, শব্দটি কি কোনো গোপন সমুদ্রতল সামরিক ঘাঁটি থেকে আসছে, নাকি বিশাল কোনো জাহাজের ইঞ্জিনের শব্দ। আবার কেউ সন্দেহ করেন এটি কি দৈত্যাকার স্কুইড কিংবা প্রায় ১০০ ফুট লম্বা নীল তিমির ডাক। এমনও ধারণা করা হয় হয়তো সমুদ্রের অতল গভীরে হাজার হাজার বছর ধরে বসবাস করা অজানা কোনো প্রাণীর অস্তিত্বের ইঙ্গিত এটি, যাদের সম্পর্কে আধুনিক বিজ্ঞান এখনও সম্পূর্ণ অজ্ঞ। সময় ধীরে ধীরে এগিয়ে যায়, গবেষণা থেমে থাকে না। বিজ্ঞানীরা সমুদ্রতলের আগ্নেয়গিরির কার্যকলাপ ও ভূমিকম্প নিয়ে আরও গভীরভাবে অধ্যয়ন শুরু করেন। এরই মধ্যে ২০০৫ সালে অ্যান্টার্কটিকার নিকটবর্তী সমুদ্রে নতুন করে অনুসন্ধান চালানো হয়। হাইড্রোফোন আবারও সেই অদ্ভুত শব্দটি ধারণ করে। তবে এবার গবেষকেরা শব্দটির উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে সক্ষম হন। অবশেষে স্পষ্ট হয় এটি কোনো বিশাল জাহাজের ইঞ্জিনের আওয়াজ নয়, কিংবা গভীর সমুদ্রের অচেনা প্রাণীর ডাকও নয়। আসলে শব্দটি সৃষ্টি হয়েছিল বরফের বিশাল এক খণ্ড ভেঙে পড়ার শব্দ। অ্যান্টার্কটিকায় যখন একটি বৃহৎ হিমখণ্ড বিচ্ছিন্ন হয়ে সাগরে ভেসে যায়, তখনই সেই তীব্র ও রহস্যময় শব্দ তৈরি হয়েছিল। টানা ৮ বছরের নিরল শ্রম আর দিনরাত গবেষণার পর অবশেষে বিজ্ঞানীদের সামনে উন্মোচিত হয় সেই রহস্যময় ব্লুপ ধাঁধা। যদিও এর একটি ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়, তবুও দীর্ঘ ৮ বছরের অনুসন্ধানের সময় আরও বহু অজানা প্রশ্ন জন্ম নেয়। সেই নতুন রহস্যগুলোর সবকটির সমাধান আদৌ কোনোদিন সম্ভব হবে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি গভীর সমুদ্রের এমন কিছু আবিষ্কারের গল্প, যা আজও সমগ্র বিশ্বের কাছে এক অমীমাংসিত ধাঁধা হয়ে রয়েছে। হয়তো ভবিষ্যতেও বিজ্ঞানীরা এসব রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারবেন না। তাই অনুরোধ রইল, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর যারা নতুন তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না। ১৯৮৬ সালে জাপানের এক সাহসী স্কুবা ডাইভার কিহাচিরো আরাতাকে নিজের জীবনের ঝুঁকি নিয়েই ডুব দেন ইউনাগুনি দ্বীপের কাছের সমুদ্র এলাকায়। জীবন বাজি রাখার কথা বলছি কারণ সেই জলরাশি ছিল অত্যন্ত বিপজ্জনক। ওই অঞ্চলে প্রায়ই দেখা মিলত হ্যামারহেড হাংরের, যারা মানুষের জন্য মারাত্মক হুমকি হতে পারে। শুধু তাই নয়, সেখানে প্রায় শক্তিশালী টাইফুনেরও সৃষ্টি হতো, যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলত। তবুও সব আশঙ্কা উপেক্ষা করে তিনি সমুদ্রে নামেন। আশ্চর্যজনকভাবে পানির স্বচ্ছতা এতটাই বেশি ছিল যে চারপাশের দৃশ্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। হ্যামারহেড হাংরের উপস্থিতির কারণে বহুদিন ধরেই এলাকাটি গবেষকদের নজরের বাইরে ছিল। অবশেষে যখন তিনি প্রায় ২৬ মিটার গভীরে পৌঁছান, তখন চোখের সামনে ভেসে ওঠে এক বিস্ময়কর দৃশ্য। জলের নিচে তিনি দেখতে পান বিশাল আকারের এক অদ্ভুত কাঠামো, যা মোটেই স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। সামনে থাকা সেই গঠন দেখে তিনি এতটাই হতবাক হন যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। পরে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য তিনি তার পুরো দলকে নিয়ে আবারও সেই স্থানের কাছাকাছি ফিরে যান, যেন রহস্যময় কাঠামোটির প্রকৃতি আরও স্পষ্টভাবে পরীক্ষা করা যায়। পরে অনুসন্ধানকারীরা বুঝতে পারেন স্থাপনাটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৯০ মিটার এবং প্রস্থ প্রায় ১১০ মিটার। উচ্চতায় এটি যেন একটি বহুতলা ভবনের সমান দাঁড়িয়েছিল। ধারণা করা হয় কয়েক হাজার বছর আগে মানুষই এই বিশাল কাঠামো নির্মাণ করেছিল। পুরো গঠনটির ওপর থেকে নিচ পর্যন্ত মানুষের শিল্পকর্মের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল। এই পরিস্থিতিতে স্কুবা ডাইভাররা উপলব্ধি করেন শুধু ডুব দিয়ে ঘুরে দেখলে এর অতীত সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। তাই গবেষক দল সিদ্ধান্ত নেয় সোনার প্রযুক্তি ব্যবহার করার। সমুদ্রের ওই নির্দিষ্ট এলাকায় সোনার যন্ত্রের মাধ্যমে শব্দ তরঙ্গ পাঠানো হয়। সেই শব্দ তরঙ্গ সমুদ্রের তলদেশে গিয়ে প্রতিফলিত হয়ে আবার রিসিভার যন্ত্রে ফিরে আসে। এই পদ্ধতির সাহায্যে পুরো অঞ্চলের একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করা সম্ভব হয়।
যখন 3D মডেল সম্পূর্ণভাবে প্রস্তুত হয় তখন বিশেষজ্ঞরা সেটি বিশ্লেষণ করে অবাক হয়ে যান। তারা বুঝতে পারেন বিষয়টি এক বিশাল এবং রহস্যময় ঘটনার ইঙ্গিত দিচ্ছে। গবেষণা আরও জানা যায় এটি কয়েক হাজার বছর আগে মানুষের তৈরি এক বিলাসবহুল ও উন্নত প্রযুক্তি নির্ভর স্থাপনা ছিল। গঠনটি দেখতে অনেকটা প্রাসাদের মতো মনে হচ্ছিল। প্রাসাদে প্রবেশের জন্য একটি প্রশস্ত ও দীর্ঘ রাস্তা ছিল। এছাড়া কাঠামোর দুপাশে উপরের দিকে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছিল। চারদিকে এমন সূক্ষ্ম স্থাপত্যশৈলীর নিদর্শন দেখা যায় যা প্রমাণ করে সে যুগের মানুষ প্রযুক্তি ও নির্মাণ কৌশলে যথেষ্ট অগ্রসর ছিল। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল দেখে মনে হয় না যে স্থাপনাটি আলাদা আলাদা পাথর জোড়া দিয়ে বানানো হয়েছে, বরং ধারণা করা হয় একটি বিশাল এক শিলাখণ্ড কেটে পুরো কাঠামোটি গড়ে তোলা হয়েছিল। পরে এই পাথর থেকে সংগৃহীত নিদর্শনের কার্বন ডেটিং পরীক্ষা করা হলে জানা যায় স্থাপনাটি আজ থেকে প্রায় 10,000 বছরের পুরনো। সেই সময় এই অঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতার মানুষের বসবাস ছিল। ইতিহাসবিদদের মতে তারা এই এলাকার প্রাচীনতম সভ্যতার অন্তর্ভুক্ত। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল তখন এই স্থানটি সমুদ্রের নিচে ছিল না, বরং সমুদ্রের বাইরে স্থলভাগে অবস্থান করত, যেখানে ওই সভ্যতার মানুষজন স্বাভাবিকভাবেই বসবাস করতেন। তবে এখানে একটি বড় প্রশ্ন সামনে আসে। সেই প্রাচীন সময়ে মানুষের হাতে না ছিল উন্নত কোনো অস্ত্র, না ছিল আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। তাহলে এত বিশাল কাঠামো কিভাবে তৈরি হলো, আর কারাই বা এটি নির্মাণ করেছিল? আবার তখন এই স্থানে কারা বসবাস করত? তাদের জীবনে এমন কি ঘটেছিল যার ফলে আজ সেই শহরের একটি অংশ সমুদ্রের পানির নিচে তলিয়ে গেছে? ধরা যাক কেউ নিজের উদ্যোগে এই স্থাপনাটি নির্মাণ করেছিল, কিন্তু তাহলে কেন তার পরিচয় ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণ হারিয়ে গেল? এসব প্রশ্নের সঠিক উত্তর আজও বিশ্ববাসীর কাছে এক গভীর রহস্য হিসেবেই রয়ে গেছে। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে অর্থাৎ 1900 সালের শুরুর দিকে অ্যাঞ্চিকিদোয়া দ্বীপের নিকটবর্তী সমুদ্রের প্রায় 55 মিটার গভীরে একদল স্কুবা ডাইভার অনুসন্ধান চালাতে গিয়ে চমকপ্রদ এক আবিষ্কার করেন। তারা বহু বছর ধরে সমুদ্রের তলদেশে পড়ে থাকা একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে প্রাচীন গ্রিসের যুগে জাহাজটি ডুবে যায়। সেই সময় থেকে ধ্বংসস্তূপটি সাগরের গভীরেই নিঃশব্দে পড়েছিল। অনুসন্ধানের এক পর্যায়ে ডুবুরিরা জাহাজের ধ্বংসাবশেষের ভেতর থেকে একটি অদ্ভুত বাক্স উদ্ধার করেন। বাক্সটি ধ্বংসস্তূপের আশপাশেই অস্বাভাবিকভাবে পড়েছিল। পরে যখন সেটি খোলা হয় তখন এর ভেতর থেকে মূল্যবান অলংকার, মার্বেলের তৈরি মূর্তি, প্রাচীন মুদ্রা এবং মরিচা ধরা একটি ধাতব খণ্ড পাওয়া যায়। প্রথম নজরে ধাতব টুকরোটি খুবই সাধারণ বলে মনে হয়েছিল, কিন্তু এটি বিশেষজ্ঞদের হাতে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। তারা দ্রুত এর গঠন ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে শুরু করেন। পরীক্ষার ফলাফল দেখে সবাই বিস্মিত হয়ে পড়েন, কারণ এটি যেন আধুনিক প্রযুক্তি সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ জানাচ্ছিল। বিজ্ঞানী ও গবেষকদের পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায় যে ওই ধাতব বস্তুটি আসলে কোনো সাধারণ জিনিস নয়, বরং এটি ছিল প্রাচীন গ্রিসের যুগের এক বিস্ময়কর যান্ত্রিক গণনা যন্ত্র, এক ধরনের প্রাচীন কম্পিউটার। এতে প্রায় 35টি ছোট বড় গিয়ার সংযুক্ত ছিল এবং ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে অত্যন্ত যত্ন ও নিখুঁত দক্ষতায় এটি নির্মাণ করা হয়েছিল। তবে এবার গবেষক ও বিশেষজ্ঞরা গভীরভাবে ভাবতে শুরু করেন এত বছর আগে মানুষ কিভাবে এমন একটি জটিল যন্ত্র তৈরি করেছিল। দীর্ঘ অনুসন্ধান ও বিশ্লেষণের পর বিজ্ঞানীরা ধীরে ধীরে এর ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা পান। জাহাজে ভেসে দূর সমুদ্রে পাড়ি দেওয়ার সময় তারা সূর্য ও চাঁদের অবস্থান নির্ণয়ের জন্য এটি ব্যবহার করত। এই প্রাচীন যান্ত্রিক কম্পিউটার সূর্যগ্রহণের সম্ভাব্য সময় আগেই জানাতে পারত। শুধু তাই নয়, ভবিষ্যতে সূর্য ও চাঁদ আকাশের কোনো স্থানে থাকবে তারও পূর্বাভাস দিতে সক্ষম ছিল। ফলে বোঝা যায় সেই সময়ের গ্রিক সভ্যতা প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতায় কতটা উন্নত ছিল। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী যন্ত্রটির ধাতব কাঠামোর একটি অংশ অনুপস্থিত ছিল। ধারণা করা হয় সেই হারিয়ে যাওয়া টুকরোটি হয়তো এখনও সমুদ্রের গভীরে কোথাও চাপা পড়ে আছে। ওই অংশটি উদ্ধারের জন্য একাধিক অভিযান পরিচালিত হয়েছিল, কিন্তু বহু বছর ধরে গবেষণা ও অনুসন্ধান চালিয়েও সেই ধাতব অংশটির সন্ধান মেলেনি। পরবর্তীতে অসম্পূর্ণ অবস্থায় থাকা এই প্রাচীন কম্পিউটারটি গ্রিসের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। প্রায় 2000 বছর আগে মানুষ কিভাবে এত উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমন জটিল যন্ত্র তৈরি করেছিল। সমুদ্র পৃথিবীর মোট ভৌগোলিক এলাকার অর্ধেকেরও বেশি অংশ জুড়ে বিস্তৃত। এর অসীম গভীরতায় অসংখ্য অজানা রহস্য লুকিয়ে আছে। কখনো যদি সেসব বিস্ময়কর সত্য হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ায়, হয়তো আমরা তা সহজে বিশ্বাসই করতে পারব না। 2011 সালের জুন মাসে ওসিয়ান এক্সপ্লোরার এর একটি অনুসন্ধানী দল সমুদ্রতলের গোপন ধ্বংসাবশেষের খোঁজে অভিযানে নামে। অনুসন্ধানের এক পর্যায়ে তারা বাল্টিক সি এর প্রায় 90 মিটার গভীরে এক অস্বাভাবিক ও রহস্যঘেরা কাঠামোর সন্ধান পায়। আবিষ্কৃত বস্তুটির দৈর্ঘ্য ছিল আনুমানিক 60 মিটার। প্রথম নজরে সেটিকে অনেকের কাছেই অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও এর মতো মনে হয়। পরে যখন আধুনিক সোনার প্রযুক্তির মাধ্যমে স্ক্যান করা হয়,
তখন ধারণা করা হয় এটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়নি। বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান। তবুও প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও নিশ্চিতভাবে বলা যায়নি কখন, কেন এবং কারা এটি নির্মাণ করেছিল। সেই অজানা প্রশ্নগুলোই আজও রহস্যকে আরও ঘনীভূত করে রেখেছে। ইতিহাস জুড়ে গভীর জলরাশির নিচ থেকে বহু রহস্য উন্মোচিত হয়েছে, তবে এদের অনেকটাই বিজ্ঞানী ও গবেষকদের প্রচলিত ধারণার বাইরে। এমন কিছু আবিষ্কারও রয়েছে যা পুরো বিশ্বকে বিস্মিত ও হতবাক করে দিয়েছে। ঠিক তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে যখন সমুদ্রের তলদেশে কয়েক হাজার বছরের পুরনো একটি প্রায় ৮০০ মিটার দীর্ঘ রাস্তার সন্ধান মেলে। রাস্তার গঠন ছিল আয়তাকার বড় বড় পাথরের সমন্বয়ে, প্রতিটি পাথরের প্রস্থ আনুমানিক ৩ থেকে ৪ মিটার। এই রহস্যময় কাঠামোটি পরিচিত বেমেনিভদ নামে। বিস্ময়কর বিষয় হল, পথটির শেষ প্রান্তে কোনো শহর, স্থাপনা কিংবা মানব বসতির স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। একদল মানুষের বিশ্বাস এটি কেবল স্বাভাবিক শিলাস্তরের প্রাকৃতিক বিন্যাস। গবেষকদের একাংশের ধারণা, রাস্তার নির্মাণকাল আজ থেকে প্রায় ১৯০০ থেকে ২০০০ বছর পূর্বে, যা প্রাচীন গ্রিক সভ্যতার সময়কাল হতে পারে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ঠিক কী উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল? তৈরি করার সময় এটি কি স্থলভাগে ছিল নাকি তখনও সমুদ্রের নিচে? এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও অজানা, আর সেগুলোই মানুষের কৌতূহলকে বাড়িয়ে তোলে। আজকের ভিডিও কেমন লাগল তাও কমেন্টে লিখুন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। খুব শিগগিরই নতুন একটি পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।